সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব রাশিয়া নামক রাষ্ট্র নিয়ে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। আপনারা জেনে থাকবেন যে এই দেশটি হচ্ছে পৃথিবীর আয়তনের সবচেয়ে বড় দেশ এবং ইউরোপের সবচেয়ে বড় দেশ। এবং আপনি যদি দেখেন বিশ্ব রাজনীতি এবং বিশ্ব ইতিহাস যদি আপনি বিশ্লেষণ করেন, এই রাশিয়া একটি সময় আপনি প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যদি দেখেন পৃথিবীর মানচিত্রে কিন্তু এটি একটি সাম্রাজ্য হিসেবে পরিচিত ছিল, অর্থাৎ রুশ সাম্রাজ্য। আপনারা রুশ বিপ্লবের কথা শুনেছেন এবং আপনারা সোভিয়েত ইউনিয়নের কথা শুনেছেন। যখন রুশ সাম্রাজ্য ছিল আপনারা দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধের সময় এই সাম্রাজ্যগুলো ভেঙে ভেঙে কিন্তু বিভিন্ন রাষ্ট্র গঠন হয়েছে। তো 1917 সালের পরে এই রুশ সাম্রাজ্যের নাম হয় সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে 91 সালে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া নাম ধারণ করে। তো আমরা প্রথমেই যে জিনিসটি দেখব সেটি হচ্ছে একটু আরেকটি মানচিত্রতে আমরা দেখব যে ঠিক কোন অংশে রাশিয়া রয়েছে। আপনারা মনে রাখবেন রাশিয়া হচ্ছে পূর্ব ইউরোপের একটি দেশ। রাশিয়া হচ্ছে পূর্ব ইউরোপের একটি দেশ। তো আমরা একটু দেখে নিই। দেখেন, এই হচ্ছে রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলো। এখানে দেখেন বেলারুশ, ইউক্রেন বা লাটভিয়া, এস্তোনিয়া, এদিকে দেখেন আর্মেনিয়া, আজারবাইজান, কাজাকিস্তান। এবং আমরা আগের মানচিত্রটা এবার একটু চলে যাব। আমরা যেহেতু বুঝলাম যে পূর্ব ইউরোপের অধিকাংশ জায়গা জুড়ে হচ্ছে কি অবস্থিত, এই রাশিয়া অবস্থিত। এবং আপনারা জানেন যে রাশিয়ার কিছুটা অংশ কিন্তু ককেশাস অঞ্চলে পড়েছে। কোথায় পড়েছে? ককেশাস অঞ্চলে। এবার দেখেন, আমরা এই মানচিত্রটা যদি একটু দেখি খুব সুন্দর করে আমরা বুঝতে পারবো। দেখেন রাশিয়ার এই যে দেখেন ঠিক উত্তর অংশে এখানে কি আছে? আর্কটিক ওশেন, অর্থাৎ কি আছে বলেন তো? উত্তর মহাসাগর। এই আর্কটিক ওশেনের আরেকটা নাম কি? উত্তর মহাসাগর। অর্থাৎ যেহেতু আমরা এশিয়ার সাথে এই মানচিত্রের একটি সম্পর্ক দেখতে পাই এবং ইউরেশিয়া বলা হয়, ইউরোপ এবং এশিয়াকে ইউরেশিয়া বলা হয়। এবং এই ইউরোপ এবং এশিয়ার ঠিক উত্তর দিকে আর্কটিক ওশেন রয়েছে। আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখেন এই দেশটির কেবলই প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ইউক্রেন, যার সাথে, এবং এই ইউক্রেন কিন্তু সোভিয়েত ইউনিয়ন যখন নাম ছিল তখন এই ইউক্রেন কিন্তু রাশিয়ার অংশ ছিল। কাজাকিস্তান কার অংশ ছিল? রাশিয়ার অংশ ছিল। 1991 সালের পরে কাজাকিস্তান আমাদের এশিয়া, মধ্য এশিয়ার দেশ হিসেবে বিবেচিত হয়েছে। এবার আপনি যদি লক্ষ্য করেন এই রাশিয়ার কি চায়নার সাথে কি রয়েছে? সীমান্ত রয়েছে। এবং এই রাশিয়াকে কিন্তু অধিক সীমান্তের একটি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। এবার আমরা চলে আসব এই রাশিয়া সম্পর্কে বেশ কিছু তথ্য নিতে। তো আপনারা একটি কথা মনে রাখবেন, আমরা কিন্তু এখন আধুনিক রাশিয়া সম্পর্কে তথ্য নিব। রুশ সাম্রাজ্য নিয়ে আমরা যেদিন প্রথম বিশ্বযুদ্ধ পড়ব সেদিন রুশ সাম্রাজ্য নিয়ে আলোচনা করব, যেদিন রুশ বিপ্লব পড়ব সেই দিন আমরা রুশ সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। তো কিছু বেসিক তথ্য আমরা একটু নিয়ে নিই। দেখেন, সরকারিভাবে এই দেশটি রুশ সাম্রাজ্য নামে পরিচিত। কি নামে পরিচিত? রুশ সাম্রাজ্য নামে পরিচিত। এখানে দেখেন এই দেশটি কোথায় অবস্থিত? পূর্ব ইউরোপে। আমরা মানচিত্রে দেখেছি। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে রাশিয়া কোন ইউরোপে অবস্থিত, পূর্ব ইউরোপে অবস্থিত। এবং আমরা যদি লক্ষ্য করি এই দেশটির সরকারি নাম হচ্ছে রুশ ফেডারেশন। এবং দেখেন উত্তর এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই কথাটা একটু আমাদের কাছে অদ্ভুত লাগছে, তাই না? যে উত্তর এশিয়া কেন বলা হচ্ছে? দেখেন, আপনি যদি প্রাচীন সময়ের যে মানচিত্র রয়েছে তখন কিন্তু ওই যে ইউরেশিয়া বলা হতো এবং ইউরেশিয়ার যে উত্তর অংশে সেটি হচ্ছে এখানে অবস্থিত। এই রাষ্ট্রটি উত্তর এশিয়ার বৃহত্তম রাষ্ট্র হিসেবে পরিচিত। এবার যদি আমরা আসি, দেখেন এখানে এই রাষ্ট্রটি একটি ফেডারেল প্রজাতন্ত্র এবং যার সংবিধান 23টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। এরপর আমরা চলে আসবো 1991 সালে এই রাষ্ট্রটি সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে যায়, একটি পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ওই সময় কিছু সংখ্যক রাষ্ট্র যাদের কলোনি হিসেবে তারা শাসন করতো সেই রাষ্ট্রগুলোকে তারা স্বাধীনতা দিয়ে দেয়। এবার আমরা একটু দেখব কার তার সীমানায় কে কে রয়েছে। অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিক পর্যন্ত নরওয়ে রয়েছে, ফিনল্যান্ড রয়েছে, এস্তোনিয়া রয়েছে, অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো রয়েছে। এরপরে রয়েছে লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড। এবং আমরা আরো কিছু দেশ আমরা একটু আগে মানচিত্রে দেখেছি। অর্থাৎ দেখেন বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, চীন, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়ার সাথে সীমানা রয়েছে। অর্থাৎ এইখানে যে রাষ্ট্রগুলো রয়েছে আপনি একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। যারা বিসিএস এর রিটেন দিবেন বা অন্যান্য পরীক্ষায় যারা রিটেন, বিশেষ করে বিসিএস এ যারা রিটেন দিবেন,
এই অংশগুলো তারা যদি একটু ভালোভাবে বুঝতে পারেন আশা করি আপনাদের উপকার হবে। এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, যারা এক্সেপশনাল রেজাল্ট করতে চান, তারা অন্তত এই তথ্যগুলো দেখতে পারেন। দেখেন, দেশটির ওক সাগরের মাধ্যমে জাপানের সাথে ও বেরিং প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে সামুদ্রিক সীমানা তার রয়েছে। অর্থাৎ দেশটির ওক সাগরের মাধ্যমে জাপানের সাথে এবং বেরিং প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা, এই আলাস্কা প্রদেশের সাথে কি রয়েছে? সামুদ্রিক সীমানা রয়েছে। এবার দেখেন, রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ, যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির 1/8, অর্থাৎ পৃথিবীর 8 ভাগের 1 ভাগ যে আবাসযোগ্য জমি সেটা হচ্ছে রাশিয়া। এবার আমরা দেখেন, রাশিয়া সাধারণত পৃথিবীর 9ম জনবহুল দেশ হিসেবে পরিচিত। এবং আমরা যদি লক্ষ্য করি, এই যে পূর্ব ইউরোপের জায়গা সম্প্রসারণের ফলে রাশিয়ার 11টি অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এখানে অনেক রকমের বিস্তৃত পরিবেশের সমন্বয় ঘটে। অর্থাৎ এইখানে যে 11টি অঞ্চল রয়েছে সেইখানে বেশ বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন অঞ্চল রয়েছে। একই সাথে ইউরেশিয়ার একটি দেশ হচ্ছে রাশিয়া, অর্থাৎ ওই যে সেই ইউরেশিয়া বা এশিয়া, যেটাকে আমরা পূর্বের যে আমাদের মানচিত্র সেটা বলতাম, এবং এই যে অঞ্চল পরিচিতি, সেই অঞ্চল পরিচিতিতে এটাকে ইউরেশিয়ার একটি রাষ্ট্র হিসেবে আমরা বিবেচনা করে থাকি। এই দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সদস্য এবং পৃথিবীর যে পারমাণবিক শক্তিধর 5টি রাষ্ট্র রয়েছে তার মধ্যে এটি অন্যতম। দেখেন, আমরা আজকে এর থেকে বেশি তথ্য কিন্তু রাশিয়া সম্পর্কে পড়বো না। রাশিয়া বা রুশ সাম্রাজ্য নিয়ে আমরা আলোচনা করব যেদিন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ পড়বো অথবা রুশ বিপ্লব পড়বো। এবার আমরা চলে আসি, দেখেন, জার্মানি। এবার আমরা পড়বো জার্মানিকে নিয়ে। আসেন, আমরা এই দেশটাকে একটু চিনি খুবই খারাপভাবে, অর্থাৎ এই দেশটা আগ্রাসন নীতি সম্পন্ন একটি দেশ এবং এরা পৃথিবীতে, আপনারা জানেন যে যখন প্রভাব বিস্তারের একটি সময়, অর্থাৎ কে কাকে উপনিবেশ তৈরি করবে, সাম্রাজ্যবাদের একটি সময়, কে কোথায় তার সাম্রাজ্যকে বিস্তৃতি করবে। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট যদি আমরা দেখি, তার আগের সময়টাতে প্রচুর পরিমাণে কলোনি তৈরি করছিল ইউকে, ফ্রান্স, জার্মানি এবং এই যে নিজেদের মধ্যে একটি সাম্রাজ্যবাদী মনোভাবের ফলে আপনারা জানেন পুরা ইউরোপকে বিধ্বস্ত করে ফেলেছিল কয়েকটি সাম্রাজ্য। তার মধ্যে এই জার্মানি কিন্তু 2টি বিশ্বযুদ্ধে কি হয়েছে? দোষী সাব্যস্ত হয়েছে এবং এই দেশটি ইতিহাসে আপনাকে অনেক কিছুই শেখাবে এবং এই ইতিহাসের সাথে এই দেশটির আপনি অনেক সম্পৃক্ততা পাবেন। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী এই দেশের অবস্থা, জার্মানি 2টা ভাগে বিভক্ত হয়ে যাওয়া, একটা অংশে সমাজতান্ত্রিক অংশ, আরেকটা অংশে যারা পুঁজিবাদী তাদের অংশ, এবং 91 সালে এই প্রাচীর তুলে দিয়ে আবার 2 জার্মানির একত্রীকরণ, এরকম অনেক ইতিহাসে আমরা জানবো। তবে এই ইতিহাসটা জানবো যেদিন আমরা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পড়বো সেই দিন। আজকে আমরা দেখি যে এই রাষ্ট্রটার সাথে কার কার সীমানা রয়েছে, তাহলে ওই প্রেক্ষাপটগুলো আপনার খুব ইজি হবে। দেখেন, এই যে পোল্যান্ড, আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় এই পোল্যান্ডকে আক্রমণ করে। অর্থাৎ এই পোল্যান্ড ছোট্ট একটা দেশ, এই পোল্যান্ড হচ্ছে জার্মানির প্রতিবেশী রাষ্ট্র। এবার দেখেন, এই দেশটির আরো প্রতিবেশী আছে, কারা কারা আছে? এই দেখেন, এই যে লুক্সেমবার্গ আছে, বেলজিয়াম আছে, এরপরে হচ্ছে ফ্রান্স রয়েছে, সুইজারল্যান্ড রয়েছে। এবার এই যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রটি কিন্তু বর্তমানে খুব বেশি আলোচনায় না থাকলেও পৃথিবীর ইতিহাসে আপনাকে এই দেশটি সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। আপনারা হিটলারের নাম শুনেছেন। 1933 সালে উনি এই দেশটির চ্যান্সেলর নিযুক্ত হন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপট তাকে কেন্দ্র করে, তার নাৎসি বাহিনীকে কেন্দ্র করে এইসব ইতিহাসও আমরা শিখবো। আসেন, কিছু বেসিক তথ্য এই জার্মানি সম্পর্কে জানবো এবং ইউরোপের ঠিক কোন জায়গায় এই দেশটি সেটা একটু দেখে নিই। মধ্য ইউরোপে এই রাষ্ট্রটি অবস্থিত, এই হচ্ছে তার অবস্থান। এই দেখেন, এই হচ্ছে উত্তর সাগর এবং এই অংশে হচ্ছে কি রয়েছে? এই যে বাল্টিক সাগর রয়েছে, এই অংশে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এখানে রয়েছে বাল্টিক রাষ্ট্রসমূহ এবং এই দেখেন তার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড, এখানে রয়েছে চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া রয়েছে, হাঙ্গেরি রয়েছে। এবং আমরা যেদিন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট পড়বো, আপনারা জানেন যে এই যে 2 বিশ্বযুদ্ধে পোল্যান্ড, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এই রাষ্ট্রগুলো কিভাবে এই প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে গেল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে গেল, এই প্রেক্ষাপট আমরা যখন মানচিত্র সুন্দর করে না বুঝবো তখন কিন্তু এই প্রেক্ষাপটগুলো আমাদের কাছে অনেক জটিল লাগবে। আচ্ছা, এইবার আমরা চলে আসি তাদের সম্পর্কে কিছু বেসিক তথ্য। দেখেন,
প্রাচীন সময়ে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের আগ পর্যন্ত এই জার্মানিও কিন্তু কি ছিল, এই জার্মান কিন্তু একটি সাম্রাজ্য ছিল, জার্মান সাম্রাজ্য। এবং মনে রাখবেন এই জার্মান সাম্রাজ্যের যারা রাজা ছিল তাদেরকে বলা হতো কাইজার। কি বলা হতো? কাইজার বলা হতো। এবং এই জার্মান সাম্রাজ্য, প্রতিটা সাম্রাজ্য আপনি মনে রাখবেন প্রথম বিশ্বযুদ্ধের পরে সমস্ত সাম্রাজ্যগুলো ভেঙে কিন্তু কি হয়ে গেছে, আধুনিক রাষ্ট্র শুরু হয়ে গেছে। এবার সেই আধুনিক রাষ্ট্রের কিছু তথ্য আমরা এখানে নিয়ে আসছি, আমরা কিন্তু প্রিভিয়াস তথ্যগুলো এখানে আনি নাই। দেখেন, জার্মানি হচ্ছে ইউরোপের অন্যতম শিল্প উন্নত একটি রাষ্ট্র। 16টি রাজ্য নিয়ে একটি সংযুক্ত ইউনিয়ন অর্থাৎ একটি রাষ্ট্র গঠিত হয়েছে। এটি মধ্য ইউরোপ বা পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। মনে রাখবেন, যাহাই পশ্চিম তাহাই মধ্য, অর্থাৎ একটি মানচিত্রের যখন আমরা পশ্চিম দিকে আসি ঠিক ওই মানচিত্রের এই বলা যায় পেট বরাবর যে জায়গাটা সেটাই হচ্ছে মধ্য ইউরোপ বা মধ্য। যে কোনো জায়গায় আপনি যাবেন পশ্চিম দিকের অংশটাকে মধ্যও বলা হয়। তাহলে আপনাকে বলতে পারে যে জার্মানি কোন ইউরোপের দেশ? জার্মানি হচ্ছে আপনার মধ্য ইউরোপ বা পশ্চিম ইউরোপের দেশ। এবার লক্ষ্য করেন, এই দেশটির সীমান্তে রয়েছে উত্তর সাগর, বাল্টিক সাগরের মাঝখানে এবং আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত। দেখেন কি সুন্দর একটি তথ্য, এখানে উত্তর সাগর আছে, বাল্টিক সাগর আছে, আর কি আছে? আর রয়েছে আল্পস পর্বতমালার মাঝখানে এটি অবস্থিত। দেখেন, জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড রয়েছে, চেক প্রজাতন্ত্র রয়েছে, পশ্চিম সীমান্তে ফ্রান্স রয়েছে, লুক্সেমবার্গ রয়েছে, বেলজিয়াম রয়েছে এবং নেদারল্যান্ডস রয়েছে এবং উত্তর সীমান্তে ডেনমার্ক এবং দক্ষিণ সীমান্তে রয়েছে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড। আপনি একটু খেয়াল করেন, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পৃক্ত দেশগুলোর অধিকাংশ আপনি এখানে পেয়ে যাচ্ছেন, বড় পরাশক্তিগুলো বাদে। দেখেন আপনি পোল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবং এই যে রাষ্ট্রগুলো, বেলজিয়াম, এই রাষ্ট্রগুলো কিন্তু কি ফ্রান্স, এরা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে জড়িত। এবার আমরা আসি, দেখেন বলা হচ্ছে এখানে একটা লাইন আছে, জার্মানির ইতিহাস অত্যন্ত জটিল, আসলেই জটিল। তো আমরা এই জটিল ইতিহাস আজকে আলোচনা করব না। আয়তনের দিক থেকে জার্মানি হচ্ছে ইউরোপের 7ম বৃহত্তম রাষ্ট্র। এরপরে আমরা চলে আসি, দেখেন আমাদের এই যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রটির আমরা যদি লক্ষ্য করি, এই দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী গিয়েছে, তার মধ্যে রাইন নদী বিখ্যাত নদী, দানিউব নদী। আপনাকে প্রশ্ন করবে এই রাইন নদী কোথায় অবস্থিত, দানিউব নদী কোন দেশে অবস্থিত। তো এই রাইন নদী এবং দানিউব নদী, দুইটা নদী একটু সুন্দর করে আপনারা মুখস্থ করে রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং দেখেন এই যে জার্মানি নামক রাষ্ট্রটি, এই 3টি ভৌগোলিক তথ্য, যেমন উত্তর সাগর তার উত্তরে, বাল্টিক সাগরের উপকূলীয় একটি জায়গায় হচ্ছে সে অবস্থিত এবং আল্পস পর্বতমালা হচ্ছে এই দেশটির ভূপ্রকৃতিকে আরো বৈচিত্র্যময় করেছে। সো আশা করি আপনাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে এবং আমরা একটু শুরু থেকে আপনাদেরকে দেখাই, আজকে আমরা মূলত রাশিয়া এবং জার্মানিকে নিয়ে আলোচনা করেছি। এবং এই রাশিয়া এবং জার্মানিকে যদি আপনার ভালো করে আপনি স্টাডি করতে পারেন, আপনার জানা থাকে, খুব বেশি তথ্য কিন্তু আপনার এই দুটি রাষ্ট্র থেকে পরীক্ষায় যে আসে সেটা না, কিন্তু এই দুটি দেশকে রিলেট করে অনেক প্রশ্ন পরীক্ষায় আসবে। যেমন রুশ বিপ্লব, এই রাশিয়াকে যদি আপনি না জানেন, রুশ সাম্রাজ্যকে যদি আপনি না জানেন, তাহলে কখনোই আপনার পক্ষে এখান থেকে প্রশ্ন কমন করা সম্ভব হবে না। আপনি দেখবেন মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো 91 সালে এশিয়ার দেশ হিসেবে বিবেচিত হওয়া শুরু করলো, তাহলে প্রেক্ষাপট কি, এরা কার কলোনি ছিল? অর্থাৎ এই দুটি রাষ্ট্রকে আপনি ভালো করে স্টাডি করলে আপনার সাধারণ জ্ঞানের বেশ কিছুটা অংশ আপনার সলভ হয়ে যাবে। এবং আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখছেন, আমরা অসম্ভব কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা আমাদের ভিডিওগুলো আরও দেখুন এবং আমাদের যে ত্রুটিগুলো রয়েছে আপনারা গঠনমূলক সমালোচনা করেন। আমরা আশা করি আমাদের সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করব এবং আমাদের ভিডিও কোয়ালিটি আমরা ডে বাই ডে আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং আমাদের জানার পরিধি আমরা আরও বাড়ানোর চেষ্টা করছি। আমাদের যদি আসলে ভুল ত্রুটি থেকে থাকে আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।